আমরা ক্রস গুণ পড়ছিলাম কতদিন? তো ক্রস গুণের দিক বের করার কয়টা নিয়ম? একটা হচ্ছে রাইট হ্যান্ড থাম্ব রুল, আর একটা হচ্ছে ডানহাতি স্ক্রু নিয়ম। তো এই স্ক্রুর মাধ্যমে বা রাইট হ্যান্ড থাম্ব রুলের মাধ্যমে আমরা দুইটা ভেক্টরের ক্রস গুণের দিকটা বের করতে পারি। আর দুইটা ভেক্টর যদি একটা ভেক্টর এ আর একটা ভেক্টর বি হয়, এদের যদি ক্রস গুণফল করা হয় তাহলে মান কত হবে? এ বি সাইন থিটা। আর দিক প্রকাশ করার জন্যই ইটা ক্যাপ। ইটা ক্যাপ হচ্ছে একটা ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরটা দিক নির্দেশের জন্য। এবার আসো, ক্রস গুণের কিছু বৈশিষ্ট্য আছে, দেখি তো আমরা একটু বৈশিষ্ট্যগুলো। ক্রস গুণনের বৈশিষ্ট্য। তো 1 নম্বর, বিনিময় সূত্র মানে না। বিনিময় সূত্র মানে না। ভেক্টরের ডট গুণ বিনিময় মানে, ভেক্টর সংযোজন বিনিময় মানে, বাট ভেক্টরের ক্রস গুণ বিনিময় মানে। তো কিভাবে আমরা বলতে পারি? দেখো, বিনিময় সূত্রটা কি? এ ক্রস বি সমান সমান হচ্ছে বি ক্রস এ। তো এটাই তো বিনিময়। এর জায়গায় বি আসবে, বি এর জায়গায় এ যাবে, বিনিময় করবে, স্থান বিনিময় করবে। তো এটা হচ্ছে বিনিময় সূত্র। বাট ভেক্টরের ক্রস গুণ তো না, এটা মানে না। এখন তাহলে আমি এটা কিভাবে প্রমাণ করে দেখাইতে পারি? অনেক সময় আমাদের পরীক্ষায় 2 মার্কের প্রশ্নে আসে যে দেখাও যে ভেক্টরের ক্রস গুণ বিনিময় সূত্র মানে না, বা ডট গুণ বিনিময় মানলেও ক্রস গুণ বিনিময় মানে না, এরকম অনেক সময় আমাদের দেখাইতে পারে। তো সেটা আমরা কিভাবে দেখাইতে পারি? দেখো, এই হচ্ছে একটা তল, এই তলে ক্রিয়ারত দুইটা ভেক্টর আছে, তুমি সংক্ষেপে লিখে দেখাই দিবা। 3D আঁকতে পারলেও ভালো, এইভাবে আঁকতে পারলেও ভালো, আবার 2D আঁকতে পারলেও ভালো, যেটা আঁকবা, যেটা খুশি। এ, এটা বি, হ্যাঁ গরিবের চিত্র এঁকে দিবা তাও হবে। এ বি, এটা হচ্ছে থিটা। তাহলে এ ক্রস বি কোন দিকে? উপরের দিকে, এটা হচ্ছে এ ক্রস বি। আর বি ক্রস এ কোন দিকে? নিচের দিকে, এটা হচ্ছে বি ক্রস এ, এটা হচ্ছে বি ক্রস এ। এখন এ ক্রস বি, বি ক্রস এ, দেখো তো ডিরেকশনটা পরস্পরের ঠিক বিপরীত দিকে না? এখন তুমি বলো, ক্রস গুণ করলে আমরা ভেক্টর রাশি পাই নাকি স্কেলার রাশি পাই? ভেক্টর রাশি। তাহলে এ ক্রস বি একটা ভেক্টর, বি ক্রস এ করে আর একটা ভেক্টর, দুইটা ভেক্টরের দিক কি একই দিকে? বিপরীত দিকে। তাহলে আমি কি বলতে পারবো এ ক্রস বি আর বি ক্রস এটা সমান? এই দুইটা কি সমান ভেক্টর? সমান ভেক্টর হতে গেলে কি কি সমান হইতে হবে? মানও সমান হইতে হবে এবং তাদের একই দিকে ক্রিয়া করতে হবে, তাহলে আমরা দুইটা ভেক্টরকে সমান ভেক্টর বলতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে কি বলা যাবে? তাহলে এই যে ভেক্টরের ক্রস গুণ বিনিময় মানে না। এবার তোমার যদি মনে হয় যে না, তারপর আমি এভাবে লিখবো, এ ক্রস বি সমান সমান লিখবো আমি বি ক্রস, এটা আমি লিখবই। তো যদি তুমি এটা লিখতে চাও তাহলে যে কোনো এক পাশে একটা মাইনাস তোমার দিতে হবে, এইভাবে মাইনাস দিবা, তাহলে সেটা লেখা যাবে। কারণ এর আগে যখন মাইনাস দেওয়া হয়, কোনো একটা ভেক্টরের আগে যদি আমরা মাইনাস দিই তাহলে সেটা আসলে দিক ঘুরে যাওয়া বোঝায়, যে দিকটা ঘুরে গেছে। তাহলে বি ক্রস এ, এটা না বি ক্রস এ, তার আগে মাইনাস দিলে এটা ঘুরে যাবে, এই যে ঘুরে এটাই হয়ে যাবে, অর্থাৎ এ ক্রস বি হয়ে যাবে। তখন আমি সমান সমান লিখতে পারবো। বা তোমার দেখো আমি দেখাই, এটাকে আমি ধরলাম, ধরো এ ক্রস বি কে আমি ধরলাম সি ভেক্টর, আর বি ক্রস এ, তাহলে সেটা কি সি ভেক্টর? তাহলে সেটাকে আমি বললাম এটা হচ্ছে মাইনাস সি ভেক্টর। এবার তুমি বলো তো, এটার মান আর এটার মান কি সেম? অবশ্যই সেম, মান সেম। কারণ এটার মান কি? এ বি সাইন থিটা, এই যে একক ভেক্টর ইটা ক্যাপ, এটা উপরের দিকে, এটার মান বি এ সাইন থিটা বা এ বি সাইন থিটা, একই তো কথা। এই যে একক ভেক্টর ইটা ক্যাপ, জাস্ট এই একক ভেক্টর এটা উপরের দিকে, আর এই একক ভেক্টর এটা নিচের দিকে। যদি 2D তল হইতো তাহলে এই ইটা ক্যাপটা হইতো ডট, মানে 2D তল হইলে এরকম, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, এই কোণটা থিটা। তাহলে এ ক্রস বি এদিকে, এই যে একটা তীর তোমার দিকে আসতো, তাহলে এ ক্রস বি, যেটা দেখতে একটা ডটের মতো, এই যে কলমটা সুচালো অংশটা তুমি দেখতে পাবা, যেটা দেখতে একটা ডটের মতো। আর বি ক্রসে ভেতরের দিকে, যেটা দেখতে ক্রসের মতো। তাহলে এই যে ইটাটা, এটা হচ্ছে ক্রস, মানে এইখানে এই একক ভেক্টর ইটা ক্যাপ, এই যে ইটা ক্যাপ এদিকে, আর এইখানকে একক ভেক্টর এই যে ইটা ক্যাপটা, সেটা হচ্ছে নিচের দিকে। এই একক ভেক্টর ইটা ক্যাপটা উপরের দিকে, অর্থাৎ ডট ডিরেকশনে, আর এই ইটা ক্যাপটা
নিচের দিকে, অর্থাৎ ক্রস ডিরেকশন। এই দেখো পরস্পরের জাস্ট বিপরীত। তাহলে বলো তো এ ক্রস বি আর বি ক্রস এ, এই দুইটা ভেক্টর পরস্পরের কেমন ভেক্টর? সমান ভেক্টর, বিপরীত ভেক্টর, বিপ্রতীপ ভেক্টর, সদৃশ ভেক্টর। কেমন ভেক্টর? বিপরীত ভেক্টর। তাদের মান সমান বাট দিক বিপরীত। কথা কি বোঝা গেছে? বিপ্রতীপ আর বিসদৃশ, বিপ্রতীপ আর বিসদৃশ না একই না। বিপরীত ভেক্টর আর বিসদৃশ ভেক্টর এই দুইটাকে মোটামুটি আমি বলতে পারি একই, কিন্তু মানে বিসদৃশ আর বিপ্রতীপ দুইটা একই না। বিপ্রতীপ ভেক্টর হচ্ছে একটা ভেক্টর যদি a = 5i হয়, এর গুণাত্মক বিপরীত ভেক্টরকে বলা হয় বিপ্রতীপ ভেক্টর। গুণাত্মক বিপরীত, তো গুণাত্মক বিপরীত হচ্ছে 1/5i। তো এই ভেক্টরটা হচ্ছে এই যে এই ভেক্টরটা এর বিপ্রতীপ ভেক্টর। বিপ্রতীপ বলতো একটা ভেক্টর a = 5i, এর এটা তো বিপ্রতীপ ভেক্টর। বিপরীত ভেক্টরটা কি? বিপরীত ভেক্টরটা হচ্ছে -5i। এই যে এটা হচ্ছে বিপরীত। ঠিক আছে, এই উত্তর পাইছো? এবার 2 নম্বর। 2 নম্বর হচ্ছে ইউনিট ভেক্টর গুলা ত্রিমাত্রিক কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থায় যে তিনটা ধনাত্মক অক্ষ আছে সেই তিনটা ধনাত্মক অক্ষ বরাবর ইউনিট ভেক্টর গুলার মধ্যে আমি ক্রস গুণ করব। তো প্রথমে আসো সেম ইউনিট ভেক্টর ক্রস গুণ, অর্থাৎ i × i, তারপরে j × j, তারপরে k × k। তো এগুলা করলে কি পাওয়া যাবে? এগুলা করলে পাওয়া যাবে 0। এখন কিভাবে এগুলা করলে কেন 0 পাওয়া যাবে? ডট গুণনে তো 1 পাওয়া যায়, তো ক্রস গুণনে কেন 0 পাওয়া যাবে? রুকো রুকো দেখি। এটা x, এটা y, এটা z। x অক্ষ, y অক্ষ, z অক্ষ। এই বলো তো x অক্ষ আর y অক্ষের লম্ব দিকে না z অক্ষ? তা মনে তো হচ্ছে না লম্ব দিকে, যে এই কোণটা তো লম্ব মনে হচ্ছে না। 3D এটা, হ্যাঁ। তো এটা z আসলে এদিকে না, z আসলে এই যে এদিকে। তাহলে x অক্ষ y অক্ষের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, y অক্ষ z অক্ষ 90 ডিগ্রি, z অক্ষ x অক্ষ 90 ডিগ্রি। x অক্ষ বরাবর ইউনিট ভেক্টর i ক্যাপ, y অক্ষ বরাবর ইউনিট ভেক্টর j ক্যাপ, z অক্ষ বরাবর ইউনিট ভেক্টর k ক্যাপ। দুইটা ভেক্টরের ক্রস গুণের সূত্র আমরা জানি, a × b এর সূত্র আমরা জানি। a এর মান b এর মান তাদের মধ্যবর্তী কোণের sin θ আর একক ভেক্টর ইটা ক্যাপ। তাহলে এবার এটার সাথে মিল করে করে বলো তো i × i কত হবে? i ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টর, ইউনিট ভেক্টরের মান একক, এক একক, এক একক। sin i এবং i এর মধ্যবর্তী কোণ 0 ইনটু একক ভেক্টর ইটা ক্যাপ। তাহলে sin 0 কত? 0, এবং তার সাথে দুনিয়াদারির সবকিছু গুণ হয়ে যাক, কত হয়ে যাবে? 0। সেম একই ভাবে j × j 0, k × k 0। তাহলে ওগুলো কি আর আমার করে দেখাইতে হবে? এটা হলেই তো যথেষ্ট। যদি এবার আমি ভিন্ন দিকের ভিন্ন অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টর sin 90 কেন? হ্যাঁ, তো 0 ডিগ্রি না, তো আমি কি দিব? ও হুশে নাই, এই পানি ছিটাবার মুখে। রিস্টার্ট দিবে? হ্যাং করছে? এবার ভিন্ন অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরকে ক্রস গুণ করব। তো দেখো আমি আগে লিখবো না কিছু, এখানে লেখার জন্য দরকার জায়গা ফাঁকা রাখলাম, জায়গা ফাঁকা রাখলাম, এবার নিচে লিখবো। দেখো আসো i × j। তাহলে এই নিয়ম অনুযায়ী এর মান b এর মান তাদের মধ্যবর্তী কোণের sin θ, তাহলে i এর মান 1, j এর মান 1, তাদের মধ্যবর্তী কোণের sin θ। এইবার আসো i এবং j এর মধ্যবর্তী কোণ এবার 90 ডিগ্রি, তাই বুঝছিস? এবার 90 ডিগ্রি, একক ভেক্টর ইটা ক্যাপ। তাহলে কত হবে? 1। কত হবে? না 1 হবে, মান হচ্ছে 1। এইটুকুর দেখো 1 1 sin 90 1, মান 1, কিন্তু ইটা ক্যাপ আছে না? এবার খুব ভালো করে খেয়াল করো, বোর্ডে দেখো। এই ইটা ক্যাপ হচ্ছে ইউনিট ভেক্টর। কোন দিকের ইউনিট ভেক্টর? i × j, ক্রস গুণফলের দিকের ইউনিট ভেক্টর। i × j করে তো আমি একটা ভেক্টর পাবো, তাহলে ওই ভেক্টরটা যে দিকে সেই দিকের ইউনিট ভেক্টর। তাহলে আমরা দেখি তো একটু রাইট হ্যান্ড থাম্ব রুল ব্যবহার করে দিকটা কোন দিকে হয়। এটা i, এটা j, i × j, i × j এদিকে। তো এটা x অক্ষ, এটা y অক্ষ, x অক্ষ y অক্ষের লম্ব বরাবর এইদিকে কোন অক্ষ? z অক্ষ। তাহলে ওই যে ইটা ক্যাপ আছে ওখানে, ইটা ক্যাপ সেটা নির্দেশ করতেছে
জেড অক্ষ বরাবর এক্স এবং ওয়াই এর লম্ব দিক বরাবর, লম্ব এই দিক বরাবর ইউনিট ভেক্টরটাকে, এদিক বরাবর জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর কে ক্যাপ। তাহলে ইটা ক্যাপ কাকে নির্দেশ করতেছে? কে ক্যাপকে। তাহলে কে ক্যাপ, তাহলে জে ক্রস আই এটা কি হবে? 1, দেখো একটু বুদ্ধি খাটাই বললে মাইনাস কে ক্যাপ। যদি আই ক্রস জে কে ক্যাপ হয় তাহলে জে ক্রস আই মাইনাস কে ক্যাপ। 1 সাইন 90 ডিগ্রি ইটা ক্যাপ, এই ইটা ক্যাপ ইকুয়াল টু হবে, দেখি তো মাইনাস কে ক্যাপ হয় কিনা, বুঝি তো একটু। দেখো জে ক্রস আই, জে ক্রস আই ভেতরের দিকে না, তো এটা তো জেড অক্ষ, তো এই দিকে ধনাত্মক জেড অক্ষ, এই দিকে ভেতরের দিকে ঋণাত্মক জেড অক্ষ, তাই না? তাহলে ভেতরের দিকে যদি ঋণাত্মক জেড অক্ষ হয়, ঋণাত্মক জেড অক্ষ বরাবর ইউনিট ভেক্টর তো আর প্লাস কে ক্যাপ না, মাইনাস কে ক্যাপ। তো এই কারণে এই ক্ষেত্রে ইটা ক্যাপটা নির্দেশ করতেছে মাইনাস কে ক্যাপকে, অর্থাৎ জেড অক্ষের ঋণাত্মক দিক বরাবর ইউনিট ভেক্টরকে। বুঝতে পারছো? ক্লিয়ার? তাহলে এইভাবে আমরা বাদ বাকি সবগুলো বের করতে পারবো। তাহলে দেখো তো, বলো মুখে মুখে আসো, বলো তো জে ক্রস কে কি হবে? দেখো জে কে, জে ক্রস কে, জে ক্রস কে আই ক্যাপ। তাহলে এইভাবে প্রত্যেকটা তুমি বলতে পারবা, প্রত্যেকটাই তুমি বলতে পারবা। তো এখন দেখো এইভাবে হাত ঘোরানো খুব ডিফিকাল্ট না, বা সহজ কিন্তু সময় সাপেক্ষ ব্যাপার। আর তুমি মনে করো যে বেশ বড় সড়ো একটা ম্যাথ করতেছো, তখন যদি তুমি ছোট ছোট ক্যালকুলেশন করা শুরু করো হবে। তো এর জন্য একটা শর্টকাট রুলস আছে। তো রুলটা কি? দেখো বৃত্ত পদ্ধতি, এরকম একটা বৃত্ত আঁকবা, বৃত্ত এঁকে দেখো আই জে কে এইভাবে একই ক্রমে, এই যে একটা নির্দিষ্ট ক্রমে তিনটা ভেক্টর, তিনটা তীর চিহ্ন দিয়ে তিনটা ইউনিট ভেক্টরকে রিপ্রেজেন্ট করবা এভাবে আই জে কে। এবার শোনো নিয়মটা শোনো, যদি তুমি এই যে তীর চিহ্ন দেখানো পথ বরাবর যাও তাহলে প্লাস পাবা, আর এই পথের উল্টা দিকে যাও তাহলে মাইনাস পাবা। পথ বরাবর গেলে প্লাস, উল্টা দিকে গেলে মাইনাস। তো দেখো আমি আগে লিখতেছি, ভালো করে দেখো। আই ক্রস জে, ধরো জে ক্রস আই, আই ক্রস কে, জে ক্রস কে, তারপরে কে ক্রস জে, তারপরে ধরো কে ক্রস আই। অনেকগুলো লিখলাম, মানে যতগুলো হয় সম্ভাব্য, যতগুলো হয় আই জে কে দিয়ে কয়টা হয়? 6টা। তো সবগুলো লিখছি। এবার বোর্ডে দেখো, দেখো আই জে, দেখো আই এটা, জে এটা, কে এটা, আই জে কে, আই জে কে। দেখো তো ওই পথে আসছি না, তাহলে আই জে কাকে পাবো? প্লাস কে কে পাবো। দেখি তো জে আই, জে আই দেখো ওই পথের বিপরীতে যাচ্ছি, জে আই, তাহলে তীর চিহ্নের বিপরীতে আসছি মাইনাস কে। তাহলে আই কে দেখি তো, আই কে মাইনাস জে, জে কে প্লাস আই, কে জে মাইনাস আই, আর কে আই প্লাস জে ক্যাপ। হলো? তাহলে পারবা না? তোমার কি এখন দেখো আর হাত টাত ঘুরায় রাইট হ্যান্ড থাম্ব রুল দিয়ে দিকটিকে আর বের করা লাগতেছে? তাহলে ইউনিট ভেক্টরের ভিন্ন অ্যাক্সিস বরাবর ইউনিট ভেক্টরের ক্রস গুণটা তুমি খুব সহজে ভাবেই করতে পারবা। তো এটা মাথায় রাখবে, এটা আমাদের একটু পরে আবার লাগবে। তো আগে দেখো এইগুলা থাকুক, এগুলো আমাদের লাগবে একটু পরে। এখন 4 আমরা দুইটা ভেক্টর, এ ভেক্টর আর বি ভেক্টর, এ ভেক্টর এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ, আর বি ভেক্টর বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। ধরো মনে মনে লিখছি। এবার এই দুইটা ভেক্টরকে কি গুণ করব? দেখি তো ক্রস গুণের সূত্রটা কি হয়। তাহলে এখানে একবারে লিখি, এ এক্স আই ক্যাপ, এ ওয়াই জে ক্যাপ, এ জেড কে ক্যাপ। এর সাথে ক্রস গুণ কিন্তু এবার ডট গুণ না, বি এক্স আই ক্যাপ, বি ওয়াই জে ক্যাপ, বি জেড কে ক্যাপ। তাহলে গুণের আগের নিয়ম, নতুন কোনো নিয়ম না, আগের নিয়ম। এ এক্স আই ক্যাপ দিয়ে ওই তিনটাকে, এ ওয়াই জে ক্যাপ দিয়ে আবার ওই তিনটাকে, এ জেড কে ক্যাপ দিয়ে আবার ওই তিনটাকে। আগে আমরা যেভাবে গুণ করছিলাম ঠিক একই রকম ভাবে ডট গুণের মতো করে গুণ করব, শুধু ডটের জায়গায় ক্রস। তাহলে এ এক্স বি এক্স আই ক্রস আই, ঠিক আছে? তারপরে এ এক্স বি ওয়াই
আই ক্রস জে, অনেকে এখানে দেখো কি করে জানো, দেখো এ এক্স বি ওয়াই লিখলো, আই ক্রস জে, ওকে ঠিক আছে, আই এর সাথে জে এর গুণ তো জে এর সাথে আই এর গুণ একই তো, আই ক্রস জে জে ক্রস আই করা যাবে এরকম? এবার তো ক্রস গুণ, এরকম উল্টাপাল্টা করা যাবে না, কারণ এবার দেখো বিনিময় মানে না, ডট গুণ হলে হতো, আই ডট জে জে ডট আই হতো একই জিনিস, কিন্তু আই ক্রস জে আর জে ক্রস আই তো একই জিনিস না। তাহলে লিখলাম এবার এটা দিয়ে এটাকে এ এক্স আর বি জেড আই ক্রস কে প্লাস এ ওয়াই জে দিয়ে আবার ওই তিনটাকে এ ওয়াই বি এক্স জে ক্রস আই, এ ওয়াই বি ওয়াই জে ক্রস জে, আর এ ওয়াই বি জেড জে ক্রস কে প্লাস এ জেড কে দিয়ে ওই তিনটাকে এ জেড বি এক্স কে ক্রস আই, এ জেড বি ওয়াই কে ক্রস জে, এ জেড বি জেড কে ক্রস কে লিখলাম। বোর্ডে দেখো, বোর্ডে দেখো তো আগের মতো এখানে এরকম 9টা অংশ হয়েছে না, তিনটা তিনটা তিনটা, মোট 9টা। এবার আগে কি হয়েছিল, ডট গুণে মনে আছে 6টা শূন্য হয়ে গেছিল, 3টা পার্ট ছিল, এবার 3টা শূন্য হবে, 6টা পার্ট থাকবে। তাহলে এইটা বাদ, এইটা বাদ আর এইটা বাদ। দেখো কেন বাদ, আই ক্রস আই জে ক্রস জে কে ক্রস কে 0। তাহলে এইবার কি কি পড়ে থাকতেছে দেখো, আই ক্রস জে, তাহলে এ এক্স বি ওয়াই, তুমি দেখো আই ক্রস জে আমি ওখানে লিখে রাখছি, দেখে দেখে বলো কে ক্যাপ, তারপরে আই ক্রস কে মাইনাস জে, তাহলে এ এক্স বি জেড মাইনাস জে, যে মাইনাস কে এখানে লিখলাম, জে ক্রস আই মাইনাস কে, তাহলে মাইনাস এ ওয়াই বি এক্স কে ক্যাপ, জে ক্রস কে আই, এ ওয়াই বি জেড আই ক্যাপ, কে ক্রস আই, কে ক্রস আই কই, ওই যে লাস্টে জে, তাহলে এ জেড বি এক্স কে ক্রস আই, এই যে জে, তারপরে আরেকটা লাইন আছে না এটা, মাইনাস এ জেড বি ওয়াই, কেন মাইনাস, কারণ কে ক্রস জে তো মাইনাস আই, এই যে আই। এবার দেখো আই এর পার্ট আছে 2টা, জে এর পার্ট আছে 2টা, কে এর পার্ট আছে 2টা, তাহলে আই গুলাকে একসাথে, জে এর 2টাকে একসাথে, কে এর 2টাকে একসাথে, তাহলে আই এর গুলাকে একসাথে নিলে কি হবে দেখো তো, আই এর গুলাকে, এটা আই এটা আই, তাহলে এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই। এবার জে এর পার্ট দেখো এই একটা আর এই একটা, আমি প্লাসটাকে আগে লিখবো, তাহলে প্লাস জে ক্যাপ এ জেড বি এক্স মাইনাস এ এক্স বি জেড, তারপরে প্লাস কে ক্যাপ, কে ক্যাপ, তাহলে কে ক্যাপ নিলে এইটা আর এইটা, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই এবং বি এক্স, এটা। তাহলে দেখো সাজায় গোছায় লিখলে লাস্টে গিয়ে এটাই দাঁড়াইলো। এখন এটাই হচ্ছে সূত্র, করার কিছু না, এটাই মনে রাখতে হবে, এটাই মুখস্থ রাখতে হবে। কষ্ট পাইছো? সহজ কিন্তু। আই এ ওয়াই বি জেড এ জেড বি ওয়াই, এ জেড বি এক্স এ এক্স বি জেড, একই রকম, প্রায় একই রকম। সহজ না? সহজ হয়নি? আচ্ছা ঠিক আছে, আচ্ছা এটা মনে রাখতে হবে। আচ্ছা যেহেতু তোমরা মন খারাপ করতেছো, এ ক্রস বি, আচ্ছা 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 বুঝতে পারছি। এবার শোনো, এভাবে আমরা মনে রাখবো না, আমরা এটাকে ওই যে তোমরা ম্যাথে ম্যাট্রিক্স নির্ণয় করছো না, ওরকম নির্ণয়কের ফরম্যাটে মনে রাখবো। তা এরকম 2টা দাগ দিবা, বলো এই 2টা দাগ কে দিতে পারবা না? পারবা? আচ্ছা ভালো কথা। আই জে কে, এবার এ আর বি এর ক্রস গুণ লিখে দিবা, এ এক্স এ ওয়াই এ জেড বি এক্স বি ওয়াই এবং বি জেড, এইটাই হচ্ছে আমাদের সূত্র। এখন ক্রস গুণ করতে হলে আমরা এই সূত্রটাই মাথায় রাখবো, তাহলেই হবে। আসলে এই সূত্রটা মানেই হচ্ছে উপরের লাইনটা, ঠিক আছে, এটা মানেই আসলে উপরের লাইনটা। এবার তোমাকে আমি একটু মিলাই দেখাই দিই, দেখো এখানে একটু তাকাও, বুঝতে হবে।
আমি আসলে এই লাইন থেকে এই লাইনে আসছি, তা আমি কিভাবে এই লাইন থেকে এই লাইনে আসছি এটা তোমার বুঝতে হবে না। তুমি এটা বোঝো আমি এই লাইন থেকে এই লাইনে যাইতে পারি কিনা, যদি যাইতে পারি তার মানে ওই লাইন থেকে এই লাইনে তো আসতে পারি। তাহলে এবার এটা একটু খুব ভালো করে বোঝো। এই দেখো, যারা ম্যাট্রিক্স নির্ণয় করছো তারা তো করছোই, যারা ম্যাট্রিক্স নির্ণয় করো নাই তারা 9, 10-এ বজ্র গুণন করছো না, মনে পড়ে? ওই যে আননোন কোয়ান্টিটি বের করার জন্য ইকুয়েশন সলভ করে, ওই একই জিনিস। দেখো আমি বলে দিচ্ছি, প্রথমে যখন আই নিবা তখন এই কলাম আর এই সারিটা বাদ, তাহলে আই নিলা, তখন গুণ করবা এভাবে, এটার সাথে এটা গুণ মাইনাস এটার সাথে এটা গুণ। দেখো এ ওয়াই বি জেড মাইনাস এ জেড বি ওয়াই বসাচ্ছি। এবার আসো লাস্টেরটা যাবো, লাস্টেরটা, মাঝখানেরটা বাদ দাও, লাস্টেরটা এটা। তাহলে এটা যখন, তখন কে এর এই কলামটা বাদ এই সারিটা বাদ, তাহলে পড়ে থাকলো কিন্তু এই চারটা। তাহলে প্লাস কে লেখার পরে এটার সাথে এটা গুণ দিবা, মাইনাস এটার সাথে এটা গুণ দিবা। দেখো তাই হচ্ছে, এ এক্স বি ওয়াই মাইনাস এ ওয়াই বি এক্স মেলে। এইবার আসো মাঝখানে, মাঝখানে মাঝখানে আমি প্লাস দিয়ে লিখছি। তুমি যদি প্লাস যে করো, প্লাস দিয়ে লেখো, তাহলে মাঝখানেটা মানে কি, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, এটা বাদ যাবে, পড়ে থাকবে এটা 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 এটা। ঠিক আছে, এইটা মাঝখানের রোটা বাদ যাবে, প্রথম সারিটা বাদ যাবে। তাহলে এবার আমি যদি প্লাস যে দিয়ে লিখি তাহলে উল্টা করে গুণ করব, অর্থাৎ এখান থেকে এখানে বি এক্স এ জেড এভাবে যাব। তাহলে বি এক্স এ জেড মাইনাস এ এক্স বি জেড, মাঝখানেরটা উল্টা করে গুণ যদি তুমি প্লাস দিয়ে লেখো। এখন তোমার যদি মনে হয় না ভাই আমি প্লাস দিয়ে লিখবো না, আমি মাইনাস দিয়ে লিখি, হ্যাঁ তাহলে মাইনাস দিয়ে লিখলে তুমি ঠিক করে গুণ করো। তো তোমরা অনেক সময় ম্যাথ করতে গিয়ে এরকম উল্টাপাল্টা করো। সাপোজ আমি ম্যাথ করাচ্ছি, আমি প্লাস দিয়ে লিখছি, ভাই ভাই আপনার হয়নি, ভাই 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 ভুল করছেন ভুল করছেন, এরকম চিল্লাপাল্লা করো। তো এরকম চিল্লাপাল্লা করবা না, বা অনেক সময় দেখবা বইতে করা আছে, একটু নিজে ডিসিশন নিতে শিখবা যে কি আসলে করছে। ঠিক আছে, তো তুমি যেভাবেই খুশি করতে পারো, লাস্টে গিয়ে দেখবা উত্তরটা ঠিক আছে কিনা। উত্তর যদি ঠিক থাকে তাহলে হয়েছে। ক্লিয়ার? তাহলে আমরা এটা মাথায় রাখবো, আমরা এটা মাথায় রাখবো না, এটা মাথায় রাখা ঝামেলা, আমরা এটাই মাথায় রাখবো। দুইটি ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্ত, সমান্তরাল হওয়ার শর্ত। দুইটা ভেক্টর যদি পরস্পরের সমান্তরাল হয় তাহলে কি ঘটনা ঘটবে? দেখো দুইটা ভেক্টর যদি সমান্তরাল হয় তাদের মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি। ঠিক আছে, 180 হবে, কোনো সমস্যা নেই। এ ভেক্টর বি ভেক্টর এদের মধ্যবর্তী কোণ থিটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এখন ক্রস গুণফল এ ক্রস বি মানে হচ্ছে এ বি সাইন থিটা, মুখে মুখে করা যায়। সাইন থিটা, থিটার মান 0 ডিগ্রি, একক ভেক্টর ইটা ক্যাপ। সাইন 0 ডিগ্রি মানে এর সাথে যা গুণ হোক না কেন 0, সাইন 0 তো 0। তাহলে ক্রস গুণফল কত হইল? 0 হইল। এই যে ক্রস গুণফল 0 মানে, এখানে একটু কথা মাথায় রাখবা, ক্রস গুণের তো এটা তো দেখো 0 মানে কি আসলে, এটা কি তো স্কেলার কোনো মান যে 0? তো এটা মানে হচ্ছে 0 আই ক্যাপ 0 জে ক্যাপ 0 কে ক্যাপ, এই সব মিলে আসলে 0। শোনো, যদি এমন হয় কোন ভেক্টরের এক্স অক্ষ বরাবর অর্থাৎ আয়ের সাথে যে সহগটা সেটা 0, তার মানে সে কিন্তু 0 না। আয়ের সাথে 0 মানে টোটালটা কিন্তু 0 হইল না, জে এর সাথে 0, কে এর সাথেও 0 হইতে হবে। তাহলে কোন একটা ভেক্টর শূন্য মানে নাল ভেক্টর শূন্য, সেটা মানে অবশ্যই তার আয়ের সহগ 0, জে এর সহগ 0, কে এর সহগ 0, শুধু একটা শূন্য হলে কিন্তু হবে না। কথা বুঝতে পারছো? তাহলে মাথায় রাখবা, তাহলে ক্রস গুণ করে যা পাওয়া যাবে 0 হবে, 0 আই 0 জে 0 কে, তারপর টোটালটা মিলে আসলে 0। তাহলে শর্তটা কি বলো? শর্ত কি? শর্ত লিখতে চাচ্ছিলাম। শর্ত হচ্ছে ক্রস গুণফল হবে 0, এটাই হচ্ছে শর্ত। তাহলে বলো তো ডট গুণফল 0 হলে কি হয়? লম্ব। আর ক্রস গুণফল 0 হলে পরস্পরের সমান্তরাল। তাহলে মাথায় থাকবে, দুইটা ভেক্টর পরস্পরের সাথে সমান্তরালে আছে, তাহলে এটা যদি আমার দেখাইতে বলে তাহলে আমি ওই দুইটা ভেক্টরকে ক্রস গুণ করব, করে দেখাই দিব যে ক্রস গুণ করে ক্রস গুণফলের মান হচ্ছে 0। যদি বলে দুইটা ভেক্টর পরস্পরের সাথে লম্ব হয়ে আছে, ডট গুণফল 0 দেখাবো। দুইটা ভেক্টর পরস্পরের সাথে লম্ব ভাবে আছে বা দুইটা ভেক্টর পরস্পরের সাথে সমান্তরালে আছে, এটা আমি আরো একটা ভাবে দেখাইতে পারি। সেটা হচ্ছে, দেখো তো গত ক্লাসে আমরা একটা ম্যাথ করছিলাম, কোণের মান বের করা, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ বের করো ডট গুণের সাহায্যে আর কি। তো
ওইখানে আমরা ভেক্টরদের মধ্যবর্তী কোণ বের করছিলাম না? তাহলে আমরা আরেকটা কাজ করতে পারি, ভেক্টরদের মধ্যবর্তী কোণ বের করতে পারি এবং কোণ বের করে দেখাইতে পারি কোণের মান 0 তার মানে সমান্তরাল, কোণের মান 90 তার মানে লম্ব। ওটাও করতে পারি, কিন্তু খুব সহজে যদি তাড়াতাড়ি যদি উত্তর বের করতে চাই তাহলে ডট গুণ দিয়ে দাও, ক্রস গুণ দিয়ে দাও। ডট গুণ 0 হলে লম্ব, ক্রস গুণ 0 হলে সমান্তরাল। ক্লিয়ার? ওকে। কি করতে হবে? শীত করে নাও তো লতিফ, ওটা তো উপরের দিকে আছে, তো শীত করে কেমনে? বাড়াই দাও, বাড়াই দাও, টেম্পারেচার বাড়াও। কম বেশি করতে বলে এমন ধোয়া হয় না, আমিও ধুই, কিন্তু এই ব্যাসের উপরে ধুই না। হ্যাঁ, এই ব্যাস বললাম তো, যে একদিন বললাম না এই ব্যাস অনেক ছাড় পায়, যে ছাড়টা অন্য ব্যাস পায় না। বিশেষ করে সকালের ব্যাচ যে মানে মারপিটের উপরে থাকে না, সকালবেলা হচ্ছে ঘুম থেকে উঠে আসি তো প্রচুর মেজাজ গরম থাকে। আজকে মনে হয় 7:30 না 8:30 কোন ব্যাচে একটারে এখানে 5 মিনিট ধরে ছাড়ছি, মানে টানা 5 মিনিট। আর একটু হলে কাইন্দে দিত। হ্যাঁ, মেয়ে। আচ্ছা, আর কথা না, এই বলো ক্ষেত্রফল কি রাশি? কি স্কেলার? ক্ষেত্রফল ভেক্টর রাশি, সারফেস ভেক্টর, তল ভেক্টর, ঠিক আছে? ক্ষেত্রফল ভেক্টর রাশি। কিভাবে দেখো, ক্রস গুণের সাহায্যে, ক্রস গুণের সাহায্যে সামান্তরিকের, ক্রস গুণের সাহায্যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। ক্রস গুণের সাহায্যে সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়। একটা সামান্তরিক, এই সামান্তরিকের ক্ষেত্রফল বের করব। তো কিভাবে বের করব? ক্রস গুণের সাহায্যে বের করব। তো দেখো ভালো করে বোঝো, ও পি কিউ আর একটা সামান্তরিক, কৌণিক বিন্দুগুলো দেখালাম। এই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর ক্রিয়ারত, দুইটা সন্নিহিত বাহু ও পি আর ও আর। ও পি বরাবর এ ভেক্টর ক্রিয়ারত আর ও আর বরাবর বি ভেক্টর ক্রিয়ারত। এখন আমি এই সামান্তরিকের ক্ষেত্রফলটা বের করতে চাই। এখন তুমি দেখো ভেক্টর টেক্টর ছাড়ো, চলে যাও একেবারে 9-10 চলে যাও। ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, সামান্তরিকের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র, ভূমি গুণ উচ্চতা। গুড, ভূমি গুণ উচ্চতা। ভূমি হচ্ছে দেখো তো ওপি না, উচ্চতা কোনটা? ওপিটা হচ্ছে ভূমি, আমি যেভাবে আঁকছি ওপি ভূমি। উচ্চতা কোনটা? উচ্চতা হচ্ছে আর থেকে লম্ব টানলে উচ্চতা। এ আর বি ভেক্টরের মধ্যবর্তী কোণ অর্থাৎ সামান্তরিকের এই দুই বাহুর সন্নিহিত এই দুই বাহুর মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। তাহলে ভূমি হচ্ছে ওপি আর তার সাথে উচ্চতা গুণ, উচ্চতা হচ্ছে এইচ। এই যে ভূমি ওপি তার সাথে গুণ হচ্ছে উচ্চতা এইচ। এইবার একটু বোর্ডে থাকো, ওপি এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর হচ্ছে এ। তাহলে ওপি বাহু বরাবর যদি এ ভেক্টর ক্রিয়াশীল থাকে তাহলে আমি কি এই কথাটা বলতে পারি না যে ওপি বাহুর দৈর্ঘ্যটা হচ্ছে এ ভেক্টরের মান। এবার দেখো এই সন্নিহিত দুই বাহুর মধ্যবর্তী কোণ থিটা, আমি লম্ব টানছি, এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। ত্রিভুজটা এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, লম্ব টানলে তো 90 না, তাহলে এইটা একটা সমকোণী ত্রিভুজ না, যার অতিভুজ হচ্ছে ও আর। ও আর বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর বি। এখন এই কোণের দেখো, কোণের বিপরীতটা লম্ব। এখন আমি কোণের বিপরীতটা যেহেতু লম্ব, আমি ওইটা বের করতে চাই। কালি খেয়ে ফেলালো।
লাগবে না। এখনকার মার্কার গুলো এত বাজে হয়েছে, কোনোটা দিয়ে কালি বের হয় না, আবার কোনোটা দিয়ে কালি মানে হ্যাঁ দেখো অবস্থা। দেখো তাহলে ওপি ইকুয়াল টু লিখলাম এ ভেক্টরের মান, এই কোণটা হচ্ছে থেটা। তাহলে দেখো থেটা কোণের বিপরীত এইচ লম্ব, তাহলে লম্ব কোণের বিপরীতটা লম্ব, লম্ব পাওয়া যাবে সাইন থেটা দিয়ে। তাহলে সাইন থেটা ইকুয়াল টু এইচ ডিভাইডেড বাই লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব এইচ, অতিভুজ হচ্ছে ও আর, ও আর। তাহলে সাইন থেটা ইকুয়াল টু দেখো এইচ ডিভাইডেড বাই ও আর মানে হচ্ছে বি, ঠিক আছে। এখন এইচ ইকুয়াল টু তাইলে বি সাইন থেটা, এই এইচ এর জায়গায় বসাইলাম বি সাইন থেটা। এইবার একটু বোর্ডে থাকো, দেখো তো এটাকে চেনা চেনা লাগে, বলো। থামো থামো, এত বেশি চিনে ফেলো না। এটাকে চেনা চেনা লাগে? এ ভেক্টরের মান বি ভেক্টরের মান তাদের মধ্যবর্তী কোণের সাইন থেকে। তাহলে এটা হচ্ছে ক্রস গুণফল। তাহলে এ ক্রস বি, দেখো কোনো একক ভেক্টর নেই কিন্তু এটা আসলে মান। তাহলে কোনো সামান্তরিকের ক্ষেত্রফল যদি বের করতে হয় তাহলে ওই সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর দুইটার ক্রস গুণ করতে হবে। মানে তোমাকে বললো কোন একটা সামান্তরিকের দুইটা সন্নিহিত বাহু বরাবর দুইটা ভেক্টর এ ও বি আছে, তাহলে এ ও বি থাকলে ওই দুইটা ওই সামান্তরিকের তুমি ক্ষেত্রফল বের করো, তখন তুমি ওই দুইটা ভেক্টরের ক্রস গুণ করবা, ক্রস গুণে যে মানটা পাবা সেটাই হচ্ছে আমার ক্রস গুণফল, মানে এই সামান্তরিকের ক্ষেত্রফলের মান। এবার শোনো, ক্ষেত্রফলের মান বের করলাম। এখন একটু আগে আমি বলছিলাম ক্ষেত্রফল মানে তল ভেক্টর, এটা ভেক্টর রাশি, ক্ষেত্রফল ভেক্টর রাশি, সারফেস ভেক্টর বলি আমরা। তো কেন এটাকে আমরা ভেক্টর বলতেছি? এই যে মান, এটা ক্রস গুণফলের মান, এটা ক্ষেত্রফল। ক্রস গুণফল দিয়ে আমি কি পাই? ক্রস গুণফল দিয়ে ভেক্টর না স্কেলার? ভেক্টর। ক্রস গুণের সংজ্ঞাটাই বলা আছে যে দুইটা ভেক্টরকে যে গুণন পদ্ধতির মাধ্যমে গুণ করে একটা ভেক্টর রাশি পাওয়া যায় তাকেই বলা হয় হচ্ছে ভেক্টর গুণন বা ক্রস গুণন। তাহলে আমি ক্রস গুণের মাধ্যমে অবশ্যই ভেক্টর রাশি পাবো। তাহলে এই যে সন্নিহিত বাহু এ বি, ক্রস গুণের মাধ্যমে আমি ক্ষেত্রফল পাচ্ছি, তাহলে অবশ্যই ক্ষেত্রফল কি রাশি? ভেক্টর রাশি। কথা বোঝা গেল? এইটা যেটা বের করলাম সেটা ক্ষেত্রফলের মান। এখন যদি ক্ষেত্রফল ভেক্টর রাশি হয় তাহলে তো এই ক্ষেত্রফলের একটা ডিরেকশন আছে। ক্ষেত্রফলের মান এটা বুঝলাম, ডিরেকশন কোনটা? ডিরেকশন সহজ কথা, তুমি কোন গুণের মাধ্যমে পাচ্ছ? ক্রস গুণ। তাহলে কাকে ক্রস গুণ করে? এ আর বি কে ক্রস গুণ করে। এ আর বি এর ক্রস গুণফল যেদিকে থাকবে সারফেস ভেক্টরের ডিরেকশন হবে সেদিকে। কথা কি বুঝছো? তাহলে এটা এ, এটা বি, এ ক্রস বি এদিকে, অথবা বি ক্রস এ এদিকে। তার মানে এই যে তলটা আছে এই তলের লম্ব বরাবর এদিকে অথবা লম্ব বরাবর ভেতরের দিকে। কথাটা বুঝছো? তার মানে এখানে যদি আমি এই যে পাদবিন্দুতে যদি আঁকি তাহলে ডট এ ক্রস বি, ডট তো বোঝা যায়, এই যে কলম বা তীর তোমার দিকে আসতেছে, তাহলে তলের লম্ব বরাবর, অথবা ক্রস দিতেও পারতাম। তাহলে কোন একটা ভেক্টরের ডিরেকশন হচ্ছে সেই ভেক্টর, মানে কোন একটা মানে ক্ষেত্রফলের ডিরেকশন, তল ভেক্টরের ক্ষেত্রফলের ডিরেকশনটা হচ্ছে সেই তলের লম্ব বরাবর। দেখো মনে করো এটা হচ্ছে একটা তল, বলো এই তলের ডিরেকশন কোন দিকে? তলের লম্ব বরাবর। এটা হচ্ছে সারফেস ভেক্টর ডিরেকশন। দেখো একে আমি ধরো ক্ষেত্রফল ভেক্টর দিলাম, এই যে এটা হচ্ছে একটা এরিয়া। তো বললাম এই যে তলটা, এই তলের দিক কোন দিকে? তলের দিক হচ্ছে তলের লম্ব বরাবর। এই কথা বোঝা গেছে? তলের লম্ব বরাবর। এটা এদিকে হতে পারে আবার নিচের দিকেও হতে পারে। তাহলে দেখি তোমরা একটু বলো তো, মনে করো এটা ওয়াই অক্ষ, এটা এক্স অক্ষ। তো এই এক্স ওয়াই তলে একটা এরিয়া আছে, এই এরিয়ার মান হচ্ছে 10 মিটার স্কোয়ার। এটাকে ভেক্টরের মাধ্যমে রিপ্রেজেন্ট করতে হবে। লিখো তো কি হবে বলতে পারবা? এই যে এ ভেক্টর, এরিয়া ভেক্টর, বলো বলো, কে যেন বললা, বলো, বলছো হয়েছে, বলো একটু সাহস করে। জেড ক্যাপ হইতে হইতে হয়নি, কে ক্যাপ। তাহলে 10 কে ক্যাপ মিটার স্কয়ার। এটা কি সবাই বুঝলা? বোঝার ট্রাই করো, ঠিক আছে? সব ধরে ধরে বুঝাই দেওয়া যাবে না তো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। এই যে আমি বললামই তলের লম্ব বরাবর, তাহলে এটা এক্স, এটা ওয়াই, তাহলে তলের লম্ব বরাবর জেড অক্ষ।
তাহলে এই যে 10 কে ক্যাপ, তাহলে তো ভেক্টর। 10 তো শুধু মান, ক্ষেত্রফলের মান, দিকটা কোন দিকে, তলের লম্ব বরাবর এদিকে, তার মানে কে ক্যাপ। ওখানে তুমি মাইনাস কে ক্যাপও লিখতে পারো, কোনো সমস্যা না। মূল কথা হচ্ছে কে ক্যাপ হবে, মানে জেড অক্ষ বরাবর ডিরেকশনটা হবে। বোঝা গেছে? এই সারফেস ভেক্টর কখন বেশি লাগবে? অনেক জায়গায় লাগবে সারফেস ভেক্টর, অনেক জায়গায় লাগবে। বেশি লাগবে হচ্ছে তড়িতের অধ্যায়, স্থির তড়িতের অধ্যায়ে, তারপরে চৌম্বকের অধ্যায়ে, এই সকল অধ্যায় বেশি লাগবে। তো তখন দেখো চৌম্বক ফ্লাক্স বা তড়িৎ ফ্লাক্সের একটা সূত্র আছে, তড়িৎ ফ্লাক্স, ইলেকট্রিক্যাল ফ্লাক্স। তো এটা সূত্র হচ্ছে এ ই কস থিটা। তো এ হচ্ছে এরিয়া ভেক্টর, ই হচ্ছে তড়িৎ প্রাবল্য, আর কস থিটা হচ্ছে এরিয়া ভেক্টর এবং তড়িৎ প্রাবল্যের মধ্যবর্তী কোণ। তাহলে বলো তো এই থিটা কোণটা কার সাথে, তলের সাথে না তলের লম্বের সাথে? হ্যাঁ, তলের লম্বের সাথে। এই যে সেকেন্ড ইয়ারে পোলাপান যখন ম্যাথ করে, এই সূত্র দিয়ে ম্যাথ করতে গিয়ে ভুল করে। যদি বলে একটা তল তড়িৎ ক্ষেত্রের সাথে 60 ডিগ্রি কোণে হেলানো, বলো তো তাহলে ম্যাথ করার সময় থিটা কোণের মানটা কত বসাইতে হবে? 30 ডিগ্রি বসাইতে হবে। তল 60 ডিগ্রি কোণে হেলানো, দেখো একটু একে দেখাই, এটা অবশ্য সেকেন্ড ইয়ারে পড়বো আমরা। এটা ইলেকট্রিক ফিল্ড, আচ্ছা তোমরা তো আবার নিচে দেখতে পাও না, এটা ইলেকট্রিক ফিল্ড। ইলেকট্রিক ফিল্ড, এই ইলেকট্রিক ফিল্ডের মধ্যে একটা তল রাখা আছে, তল এইভাবে। এই তলটাকে দেখো কতটুকু কোণে বাঁকায় রাখা আছে, এই যে 60 ডিগ্রি কোণে বাঁকায় রাখা আছে। দেখো আমার হাতটা হচ্ছে তল, ইলেকট্রিক ফিল্ড এইটা। ইলেকট্রিক ফিল্ড মানে এটা একটা পজিটিভ চার্জের পাথ আছে, আর এটা একটা নেগেটিভ চার্জের পাথ। তো তোমরা তো জানো যে পজিটিভ চার্জের পাথ থেকে নেগেটিভ চার্জের পাথের দিকে তড়িৎ বল রেখা যায়। তো এই তড়িৎ বল রেখা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন, এদিকে না? এই পাথটাকে হেলায় রাখা হয়েছে তড়িৎ ক্ষেত্রের সাথে কত ডিগ্রি কোণ করে? 60 ডিগ্রি কোণ করে। তাহলে তলের লম্ব, এই হচ্ছে তলের লম্ব। তলটা এইভাবে আছে, তাহলে তলের লম্ব এদিকে না? এই যে দেখো তো তলের সাথে 90 ডিগ্রি না? তাহলে এই কোণটা দেওয়া আছে, ভালো করে খেয়াল করো, এই কোণটা দেওয়া আছে 60 ডিগ্রি। তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাথে, এই যে ইলেকট্রিক ফিল্ড, তার সাথে তলের লম্বের কোণ কত? এটাই কিন্তু এরিয়া ভেক্টরের ডিরেকশন। এই যে এরিয়া ভেক্টরের ডিরেকশন তলের লম্ব বরাবর। তাহলে ক্ষেত্রফল কি রাশি? ভেক্টর রাশি। এই কারণে এটাকে বলা হয় এরিয়া ভেক্টর, সারফেস ভেক্টর বা তল ভেক্টর বলা হয়। অনেকে বলতে পারো ভাই সামান্তরিক নিয়ে কেন করলেন, রম্বস কি দোষ করলো, বর্গক্ষেত্র কি দোষ করলো, আয়তক্ষেত্র কি দোষ করলো? বলো কি দোষ করছে ওরা? সবই সামান্তরিক। হ্যাঁ, কে বললা জানো? কে বললা? বলো এটা কে বললা? সবই সামান্তরিক। বর্গ সামান্তরিক, রম্বস সামান্তরিক, আয়তক্ষেত্র সামান্তরিক, সবই একটা সামান্তরিক। তো এই কারণে আমরা একবার সামান্তরিকের জন্যই দেখালাম, ঠিক আছে? আমি তুমি বলতে পারো ভাই ত্রিভুজের জন্য দেখাবো, ত্রিভুজের জন্য দেখাবো, এই অর্ধেক করে দাও সামান্তরিককে, এই যে এভাবে কেটে অর্ধেক করে ফেলো, কেটে এইটুকু ফেলে দাও, তাহলে এইটা হচ্ছে একটা ত্রিভুজ। এই ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই দেখো ভূমি ইন্টু উচ্চতা আছে, তার আগে হাফ লাগাই দাও, ঠিক আছে? ভূমি ইন্টু উচ্চতা আছে, তার আগে হাফ লাগাই দাও। তার মানে যদি বলা হয় একটা ত্রিভুজ, যদি বলে, দেখি কেমন পারো, যদি বলে এই যে একটা ত্রিভুজ, এটা এ ভেক্টর, এটা বি ভেক্টর, তাদের মধ্যবর্তী কোণ থিটা, তাহলে বলো এ ভেক্টর বি ভেক্টর, এই ত্রিভুজের ক্ষেত্রফল কত? বলো দেখি। ক্ষেত্রফল হবে, দেখো তুমি প্রথমে মনে মনে একটা সামান্তরিক কল্পনা করো, তাহলে বলো এটা একটা সামান্তরিক না? সামান্তরিকের ক্ষেত্রফল এ ক্রস বি এর মান, কিন্তু সামান্তরিক তো আমার লাগবে না, আমার তো লাগবে অর্ধেক, এটুকু ফেলে দিলাম, তাহলে সামনে একটা হাফ লাগাই দিবা, অর্থাৎ ক্রস গুণফল করবা, করে মানও বের করবা, করে তার অর্ধেক দিবা। ক্লিয়ার? করা যাবে তো? ওকে। ক্ষেত্রফল ভেক্টর রাশি, আয়তন কি রাশি? স্কেলার রাশি। আয়তন স্কেলার রাশি। দেখো কিভাবে, একটা ঘন সামান্তরিকের অথবা এটাকে সামান্তরকও বলে, সামান্তরক, হ্যাঁ সামান্তরকের আয়তন নির্ণয়। এটা সামান্তরিক না, সামান্তরক। দেখ কি জিনিস, দেখো এই চিত্রটা তোমরা আগে আঁকতে যাবে না, এটা আঁকার দরকারও নেই। এটা হচ্ছে একটা ঘনবস্তু, এটা হচ্ছে একটা ঘনবস্তু। এখন এটা কিন্তু ঘন সামান্তরিক না, তো ঘন সামান্তরিক কখন হবে? একে ধাক্কা দিয়ে বাঁকা দিলে। যেমন এটা কি আয়তক্ষেত্র না? এটা কি সামান্তরিক? সামান্তরিক কখন হবে? একে ধাক্কা দিয়ে বাঁকা দিলে। তো ধাক্কা দিয়ে বাঁকা দিলে দেখো এরকম হয়ে যাবে, এই
ধাক্কা দিয়ে বাঁকাই দিলাম, তাহলে কি হয়ে গেল? আয়তক্ষেত্রকে ধাক্কা দিয়ে বাঁকাই দিলে সামান্তরিক হয়ে গেল। ঠিক তেমনি ঘটনা, এটা একটা ঘনবস্তু, এটাকে আমি ধাক্কা দিয়ে বাঁকাই দিব। কিভাবে? নিচের তলটাকে মনে করো, নিচের এই যে তলটা, এটাকে কোনো একটা তলে রেখে আঠা দিয়ে যুক্ত করে রাখছি, সংযুক্ত করে রাখছি আঠা দিয়ে, মানে নড়তে চড়তে পারবে না। কিন্তু উপরের পৃষ্ঠটা নড়তে পারে বা উপরের অংশটা নড়তে চড়তে পারে, মানে কংক্রিটের কোনো ব্লক টলক না, শক্ত কাঠের কোনো ব্লক টলক না, নাড়াতে পারবে না, এখান থেকে নাড়ানো চালানো যাবে। মনে করো কাগজের বা হচ্ছে ওই যে বিভিন্ন ধরনের প্যাকেট ট্যাকেট থাকে না, ওরকম। এবার শোনো, ধাক্কা দাও, এদিকে ধাক্কা দিলে বেঁকে যাবে, বেঁকে গিয়ে দেখো দেখতে এরকম হয়ে যাবে অনেকটা। দেখো ছিল হচ্ছে কালোটা, হয়ে গেছে লালটা, বুঝতে পারছো? কি লালটা না কালোটা? ও আচ্ছা, হ্যাঁ বুঝতে পারছি, লালটা না কালাটা? লালটা, কালোটা। তাহলে ছিল কালোটা, হয়ে গেছে ধাক্কা খেয়ে লালটা। তা আগে ছিল ঘনবস্তু, এখন যেটা তুমি দেখতে পাচ্ছ লাল, ওইটা হচ্ছে ঘন সামান্তরিক। কথা বুঝতে পারছো? এবার এর আয়তন বের করতে হবে। তো তোমরা এখন লেখাটাকে বাদ দিয়ে দিবা, আমি জাস্ট 5 মিনিট পড়াবো, তারপরে পুরো বোর্ডে যা লেখা থাকবে তুলে নিবা। দেখো কি করতে হবে, আঁকতে হবে কিভাবে। এরকম আগে একটা সামান্তরিক আঁকবা তুমি, এই। এবার এটারে কপি পেস্ট করে আর একটা আঁকবা, এই। এবার যুক্ত করে দাও, এই যে এটা। এবার দেখো, এটাকে আমি বললাম অরিজিন বা মূল বিন্দু, এটা একটা ঘন সামান্তরিক, এটা কোনো তলে রাখছি আমি। তো এই ঘন সামান্তরিকের 3টা সন্নিহিত বাহু বরাবর, এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এই 3টা সন্নিহিত বাহু বরাবর 3টা ভেক্টর আছে। এই বরাবর মনে করো বি ভেক্টর, এই বরাবর মনে করো সি ভেক্টর, তোমরা আগে আঁকতে যাও না। আর এই বরাবর মনে করো এ ভেক্টর। আর তুমি বলতে পারো ভাই এই 3 বাহু কেন, বাকি বাহুগুলা দেখো, এটার সমান্তরাল এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, এটার সমান্তরাল এই বাহুটা, এই বাহুটা, এই বাহুটা, আর এটার সমান্তরাল এটা, এটা, এটা। তো এই 3টা নিলেই হয়েছে, ঠিক আছে? এখন মনে করো এটাকে আমি বললাম ও বিন্দু, পি বিন্দু, কিউ বিন্দু, আর বিন্দু, আর এটাকে বললাম জি বিন্দু। আর গুলার স্থানাঙ্ক দেওয়ার দরকার নেই, এগুলা দিলেই হবে, আমার এই কটাই লাগবে, বেশি লাগবে না, এখানে কলমের কালে একটু কম খরচ করবে। এবার শোনো, দেখো কি চাচ্ছি আমি, এর আয়তন। আয়তনের ছোটবেলার সূত্রে চলে যাও। আয়তন নির্ণয় সূত্র হচ্ছে এর ক্ষেত্রফল, ওই দৈর্ঘ্য গুণ প্রস্থ দিলে তুমি একটা ক্ষেত্রই পাবা, তার সাথে উচ্চতা গুণ। তাহলে আমি একটা কাজ করব, এই ক্ষেত্রফলটাকে গুণ করব, মানে এই ক্ষেত্রফলটার সাথে উচ্চতাটা গুণ করব। তাহলে ক্ষেত্রফল কোন তলের, ওপি কিউ আর তলের ক্ষেত্রফল, এই তলের ক্ষেত্রফলের সাথে গুণ হচ্ছে উচ্চতা। উচ্চতাকে বললাম এইচ। দেখি একটু উচ্চতাটা ট্রেনে দেখাই। কোন বিন্দু থেকে লম্ব টানলে উচ্চতা হবে? জি বিন্দু থেকে লম্ব, জি বিন্দু থেকে লম্ব টানলাম, লম্ব টানলে এটা হচ্ছে উচ্চতা। আর তুমি বলতে পারো ভাই জি বিন্দু থেকে লম্ব কেন, আমি কি অন্য কোনো বিন্দু থেকে টানতে পারতাম না? হ্যাঁ পারতাম। তুমি এই বিন্দু থেকে লম্ব টানো, এই বিন্দু থেকে লম্ব টানলে তোমার তখন আর কিউ এর উপর লম্ব টানতে হতো। তা আমি এই পৃষ্ঠে এই তলে লম্ব টানছি, এই দেওয়ালে লম্ব টানছি, তুমি ওই পাশে পিছনের দেওয়ালেও লম্ব টানতে পারো, কোনো সমস্যা আছে বলো? এবার আয়তন বের করার সূত্র আমি লিখছি, ও পি কিউ আর তলের ক্ষেত্রফল এবং উচ্চতা। এখন দেখো, একটু আগে তো আমরা ক্রস গুণফলের মাধ্যমে ক্ষেত্রফল বের করলাম। নিচের তলটার দিকে তাকাও তো, নিচের তলটা এরকম না, তোমার আরেকবার আঁকা লাগবে না। নিচের তলটা এরকম না, এই তলটাকে, এই ব্লকটাকে তুমি তোমার টেবিলে রাখছো, তাহলে নিচের এই তলটা তোমার টেবিলে স্পর্শ করে আছে না? এই যে ও পি কিউ আর, এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর কি? বি। আর এই বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর সি। এখন বলো নিচের এই তলের ক্ষেত্রফলটা কিভাবে পাওয়া যাবে? এই তলের ক্ষেত্রফলটা বি এর সাথে সি ক্রস গুণ করে পাওয়া যাবে, তাই তো? তাহলে আগে আমি এই তলের ক্ষেত্রফলটা বের করি না,
বি ক্রস সি তার মান, তার সাথে গুণ দিব হচ্ছে উচ্চতা, উচ্চতা হচ্ছে এইচ, এই যে উচ্চতাটা এইচ। এবার এই বি ক্রস সি এর ডিরেকশনটা একটু দেখাও তো, সারফেস ভেক্টরের ডিরেকশনটা উপরের দিকে, এই বরাবর উপরের দিকে, এটাই হচ্ছে বি ক্রস সি এর ডিরেকশন। এই বি ক্রস সি, বি ভেক্টর আর সি ভেক্টর ক্রস গুণ করে তুমি তো একটা ভেক্টর রাশি পাবা নাকি? তাহলে বি ক্রস সি, এটাকে আমি বললাম ধরো যে ভেক্টর রাশি যেটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে এস, বললাম যে বি আর সি কে ক্রস গুণ করে যেটা পাওয়া যাবে সেটাকে আমি একটা ভেক্টর নাম দিলাম যে সেটা সারফেস ভেক্টর, দ্যাট ইজ এস। কথা কি বুঝছো? এবার দেখো এসটাকে তো আমি এখানে আঁকছি, আমি আলাদা করে তোমাকে বুঝাচ্ছিলাম, এটাকে আমি এখানে আঁকতে পারি না, এখানে আঁকতে পারি না, এই যে উপরের দিকে। তাহলে এটা এস ভেক্টর সমান সমান বি ক্রস সি ভেক্টর, এই যে এটা উপরের দিকে আঁকলো। ক্লিয়ার? এখন তাকাও এখানে, এস ভেক্টর বি ক্রস সি, এ ভেক্টর, এস ভেক্টর আর এ ভেক্টরের মধ্যবর্তী কোণ, এটাকে বললাম থিটা। এই কোণটা যদি থিটা হয়, বলো তো এই কোণটা কি? থিটা হবে না? কিভাবে? এটা লম্ব, এটাও লম্ব, এই তলের লম্ব না, এটাও লম্ব, তাহলে এইটা আর এটা সমান্তরাল ছেদক, তাহলে এই কোণটা আর এই কোণটা একান্তর কোণ। ঠিক আছে না? আসলে ঠিক আছে। তাহলে এই 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 ভেক্টরটা আর এই ভেক্টরটার মধ্যবর্তী কোণ এটা থিটা, এটা থিটা হলে এটা থিটা। এবার আসো দেখো এই কোণের cos থিটা, cos থিটা, cos থিটা ইকুয়াল টু কোণের সাথে আছে না এটা, তাহলে কোণের সাথে ভূমি এইচ, তাই তো? এটাকে ভূমি ভাববা নাকি? না, কোণের সাথেটা ভূমি, এইচ ডিভাইডেড বাই ও জি, ও জি, ও জি বরাবর ক্লিয়ার তো ভেক্টর এ, তাহলে এখানে কার মান? এর মান। তাহলে অতএব এইচ সমান সমান এ cos থিটা। বলো হিসাব নিকাশ এইটুকু কি বুঝছো? তুমি কিন্তু খবরদার এই চিত্রটা আঁকবা না, এটা আমি তোমাকে বোঝানোর জন্য, এই ক্ষেত্রফলটা বের করার জন্য আমি আলাদা করে বোঝানোর জন্য আঁকছি, ওটা তুমি আঁকবা না। এবার এইচ সমান সমান, দেখো এইচ সমান সমান আমি বসাইতে পারি এ cos থিটা, আর বি ভেক্টর ক্রস সি ভেক্টর মানে এস ভেক্টর না, তাহলে বি ভেক্টর এবং সি ভেক্টরের ক্রস গুণফলের মান, তাহলে এটা আসলে এস ভেক্টরেরই মান না? তাহলে দেখো তো এস ভেক্টরের মান এটাকে এভাবে লেখা যায়, এস এ cos থিটা। এবার তাকাও এস ভেক্টরের মান, এ ভেক্টরের মান, এস ভেক্টর এবং এ ভেক্টরের মধ্যবর্তী কোণের cos থিটা, দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের cos থিটার গুণফল দ্বারা কি পাওয়া যায়? ডট গুণের মান পাওয়া যায়, ডট গুণফল পাওয়া যায়। তাহলে আমি কি বলতে পারি এটা আসলে এস এবং এ ভেক্টরের ডট গুণফল, এস ডট এ। এবার তুমি দেখো এস সমান সমান লেখা আছে কি, কি লেখা আছে? বি ক্রস সি, তাহলে বি ক্রস সি ডট হচ্ছে এ। এবার কিছু কথা শোনো, কোন একটা ঘন সামান্তরিকের তিনটা সন্নিহিত বাহু বরাবর যদি তিনটা ভেক্টর এ এ বি সি ক্রিয়ারত থাকে, তাহলে সেই ঘন সামান্তরিকের আয়তন নির্ণয় করার জন্য তুমি যে কোনো দুইটা ভেক্টরকে প্রথমে ক্রস গুণ দিবা, যে কোনো দুইটা ভেক্টর ক্রস গুণ দেওয়ার পরে এই ক্রস গুণ ফল থেকে তুমি তো একটা ভেক্টর রাশি পাবা নাকি? এখান থেকে কি পাবা? ভেক্টর না স্কেলার? এটা কিন্তু ক্রস গুণফল না, মান না, এটা কিন্তু আমি এই যে ব্র্যাকেট দিয়ে কিন্তু জাস্ট ভেক্টরটা বুঝাইছি, মডুলাস দিলে মান বুঝাইতো। তাহলে এখান থেকে ক্রস গুণফলটা আমি পাবো, একটা ভেক্টর পাবো, তার সাথে আরেকটা ভেক্টর এ, মানে বাকি ভেক্টর, বাকি সন্নিহিত বাহু বরাবর ক্রিয়ারত ভেক্টর এ, তার কি গুণ? ডট গুণ। এবার বলো ডট গুণে কি পাওয়া যায়? তাহলে এখান থেকে যে ফলাফলটা হবে তার কি কোনো দিক থাকবে? তার সাথে কোনো আই জে কে থাকবে? শুধু কি পাওয়া যাবে? শুধু মান। তাহলে এটা কি পাওয়া যাবে? স্কেলার। তাহলে এটা স্কেলার, আয়তন কি রাশি? বোঝা গেল? তো এইটাকে দেখো আমরা এভাবে লিখতে পারি যে এই যে আয়তনটা, এই আয়তনটা হচ্ছে, আমরা তো প্রমাণ করছি এটা, তো এটাকে আমি তিনটা ফরম্যাটে লিখতে পারি। এ ক্রস বি ডট সি সমান সমান বি ক্রস সি ডট এ
সমান সমান এ ক্রস সি বা সি ক্রসে যাই বলো না কেন ডট বি। এটা এই ফরম্যাটে তো তুমি লিখতে পারো। তো এই ফরম্যাটে রাখলে তোমার ম্যাথ করতে গেলে দুইটা স্টেপ, বলো কি কি? প্রথমে একবার ক্রস গুণ করতে হবে যে কোনো দুইটাকে, তারপরে যা পাবা তার সাথে বাকি ভেক্টরটা ডট গুণ করতে হবে। ক্যালকুলেশন করা লাগবে কয়বার? একবার তোমার ক্রস গুণ করা লাগবে, একবার তোমার ডট গুণ করা লাগবে। এটাকে না খুব সহজে আমরা একবারে ক্যালকুলেশন করতে পারি এভাবে নির্ণায়কের ফরম্যাটে রেখে। এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। অনেকে ভাবতে পারে ভাই এখান থেকে তো তাহলে তো ভেক্টর আসবে না, এখান থেকে ভেক্টর আসবে না, এখানে কোথায় আই জে কে আছে? আছে, এটা দেখো এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড। এখানে কোনো আই জে কে আছে? নাই। এখান থেকে কিভাবে তোমার ভেক্টর আসবে? শুধু কি আসবে? মান। তাহলে এটা মাথায় রাখবা। তাহলে এখান থেকে একটু বলো তো দেখি, একটা ডিসিশন নাও। ধরো কোন একটা তলে তিনটা ভেক্টর আছে, এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর একই তলে আছে। তিনটা ভেক্টর যদি একই তলে থাকে তাদেরকে বলা হয় সমতলীয়। এই তিনটা ভেক্টর দিয়ে তুমি কোনো ঘন সামান্তরিক বানাইতে পারবা? পারবা? সম্ভব। তিনটা ভেক্টর একই তলে আছে, উচ্চতা আছে নাকি? তো উচ্চতা না থাকলে, যে উচ্চতাই নেই, তো উচ্চতা না থাকলে ঘন সামান্তরিক হবে? তার আয়তন হবে? তাহলে তার আয়তনের মান কত? 0। যেহেতু হবেই না, তাহলে আয়তনের মান কত? তাহলে তিনটা ভেক্টর যদি একই তলে থাকে তাদের দ্বারা গঠিত ঘন সামান্তরিকের আয়তন 0। তো এই কারণে এখান থেকে আমরা একটা ডিসিশন নিতে পারি, সেটা হচ্ছে তিনটা ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত। শর্ত কি? শর্তটা হচ্ছে এই যে দুইটা লাইন আছে, এই দুইটা লাইন সমান সমান 0। অর্থাৎ এ ক্রস বি ডট সি সমান সমান বি ক্রস সি ডট এ সমান সমান সি ক্রস এ ডট বি, এটা সমান সমান হবে 0। অথবা অথবা বলতে পারো এই যে এ এক্স এ ওয়াই এ জেড, বি এক্স বি ওয়াই বি জেড, সি এক্স সি ওয়াই সি জেড, এটা সমান সমান 0 হবে। এটা তোমার দেখাইতে হবে। তো এই জিনিসটা একটু মাথায় রাখবা। এরপরে তোমাদের বইতে দেখবা অনেকগুলো ম্যাথ আছে, হোমওয়ার্ক 60 থেকে 72। ও আচ্ছা, বেশি হয়ে গেছে। 60 থেকে 78, এটাই ফাইনাল। না চিল্লাইলে আমি 72 পর্যন্ত দিতাম। চিল্লাই ফেলছো।